আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আয়োজন, স্বাধীন দেশ টিভির নতুন আয়োজন। সেটি আমরা যারা এই সংযুক্ত আরব আমিরাতে আছি, এই সংযুক্ত আরব আমিরাতে স্বাধীন দেশ টিভি আজকে থেকে প্রচারিত হচ্ছে করোনা বনাম ভ্যাকসিন। এটি একটি নতুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলত এখানে যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদের ইনফরমেশন গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার জন্য মূলত এটা আজকে আয়োজন করেছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে নতুন বছরের, ইংরেজি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুধী মণ্ডলী, এই অনুষ্ঠান জুড়ে আছে আমি মাহবুব হাসান হৃদয়। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। আমি সর্বপ্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকে এই লাইভ অনুষ্ঠানে আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শো দেখার জন্য। তো আমি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, আমি কনসালটেন্ট সার্জারি, এনএমসি অ্যালাইনে কাজ করছি। গুড। আমরা ডক্টর, আমি আবার আমাদের পরবর্তী আরেকজন গেস্ট আছে, তো আমরা ওনার সাথে ওনার পরিচয় হয়ে আবার আপনাদের কাছে আসবো। এবার আমরা পরিচয় হয়ে নেব সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত পরিচিত মুখ এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ সিআইপি। জনাব শেখ ফরিদ আহমেদ সিআইপি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনার পরিচয়ের জন্য। এবার আমি আমাদের পরবর্তী যিনি আমাদের গেস্ট আমার কাছে আছেন, তিনি হচ্ছেন শাহরিয়ার পাবেল। জনাব শাহরিয়ার পাবেল। ধন্যবাদ মাহবুব হাসান হৃদয় আমাকে সংযুক্ত করবার জন্য। আমি শাহরিয়ার পাবেন, অনুষ্ঠান জুড়ে 30 মিনিটের অনুষ্ঠান জুড়ে থাকছি করোনা বনাম ভ্যাকসিন অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা পরিচয় পর্ব শেষ করলাম। এখন আমরা পর্যায়ক্রমে আমাদের গেস্টের সাথে আলোচনা পর্ব চালাবো। তো আমি প্রথমে যিনি আজকে আমাদের একজন চিকিৎসক আছেন সংযুক্ত আরব আমিরাতে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই করোনাকালীন সময়ের মধ্যে আমরা যে একজন চিকিৎসককে কাছে পেয়েছি সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা চাচ্ছি এই চিকিৎসকরা হচ্ছে এই মুহূর্তের জন্য ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছে। তো আমি প্রথমে জানতে চাইবো ডাক্তার মুস্তাফিজুর রহমান, আমরা যদি সংক্ষেপে ডক্টর মুস্তাফিজুর রহমান সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। তো বললাম যে আমি এই কনসালটেন্ট সার্জারি হিসেবে এনএমসি অ্যালাইনে কাজ করছি। আমরা একটু ব্যাখ্যা চাচ্ছিলাম, আপনি কতদিন যাবত এখানে? আচ্ছা, আমি এখানে 2010 সালের জানুয়ারিতে এসেছি। দীর্ঘ প্রায় 10 বছর এখানে কাজ করছি আমি। সুন্দর। আমরা খুবই ভালো লাগলো পরিচিত হয়ে। তবে আপনার জন্য আমাদের কিছু প্রশ্ন আছে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের যারা সাধারণ কমিউনিটিতে, যারা সাধারণ জনগণ আছে, কমিউনিটির ব্যক্তিবর্গ আছে, আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো, তারা যেন এই করোনাকালীন সময়ে যেন এই তথ্যগুলো দিয়ে তারা উপকৃত হতে পারেন। তো আপনার জন্য আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে 2020 ছিল করোনা বছর, আর 2021-কে অনেকে ভ্যাকসিনের বছর বলে মনে করেন। তো আমি এই ব্যাপারে আপনার কি অভিমত, আপনি যদি সংক্ষেপে একটু করে বলতেন। যখন 2020-এর শুরুতে চীনের উহান থেকে এই ভাইরাসটা শুরু হলো, তখন থেকে এটা একটা অ্যালার্ট ছিল এবং আস্তে আস্তে সারা বিশ্বে এটা ছড়িয়ে গেল এবং মানুষের মধ্যে এটা এমন একটা প্যানিক সৃষ্টি করলো যে
যে এবং এইটার ভয়াবহতা এত তীব্রতা ধারণ করলো যে অনেক পরাক্রমশালী দেশ, সম্পদশালী দেশ, আমাদের মতো সমস্ত দেশই লকডাউনে যেতে বাধ্য হলো। এবং এই লকডাউনটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যেটা ইকোনমি মানুষের এমন ডিজাস্ট্রাস অবস্থা তৈরি করলো যে ইকোনমি, সমস্ত দেশের ইকোনমি গুলা কমে যাওয়া শুরু করলো। মানুষের রিলেশনশিপের উপর মানুষ ঘরের বাইরে যাচ্ছিল না। ইভেন যদি তাদের বাবা অথবা মা অথবা ছেলে মারা গেল, তার কাছে যেতে ভয় পাইতো। মানে এই ধরনের সিচুয়েশনটা অভাবনীয় ছিল। এবং মানুষ অনেক লোক চাকরি হারিয়েছে, হ্যাঁ, বেকার হয়েছে, হ্যাঁ, তো এভিয়েশন ইন্ডাস্ট্রি অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ। তো মানুষ আশা করেছে যে কবে এর একটা প্রতিষেধক বা কিছু একটা আসবে, এবং সেই প্রতিষেধকের জন্য প্রত্যেক দিন মানুষজন ইন্টারনেট, নিউজ মিডিয়াতে দেখেছে যে কিভাবে করে ফার্স্ট অ্যাস্ট্রাজেনিকা একটা ভ্যাকসিন, কিভাবে ট্রায়াল আসতেছে। প্রত্যেক দিনের খবর, ফার্স্ট ট্রায়াল কবে, সেকেন্ড ট্রায়াল হবে কবে, থার্ড ট্রায়াল হবে, এইভাবে কোন এটা সাকসেস। যার ফলে হয়েছে কি, যখন আমরা আস্তে আস্তে 2020 থেকে মানুষের আশা, মানে যখন 2020টা শেষ হয়ে গেল, তখন এই সময়ে কিন্তু অত্যন্ত দ্রুততম সময়ে কিছু ভ্যাকসিন বাজারে চলে আসলো এবং মানুষের মনে অনেক আশার আলো দেখা গেল। যার ফলে 2021-এর শুরু থেকেই এই জন্য আমরা বলতেছি যে এটা মানুষের একটা আশার আলো, যে ভ্যাকসিন, যে মানুষ এখন ভ্যাকসিন দিবে এবং এর একটা প্রতিষেধক আসবে এবং একটা প্রতিকার হবে, এই আশায় মানুষ বুক বেঁধে আছে এই 2021 সনে, যেটা 2020-এ ছিল করোনার বছর। হ্যাঁ, মানুষকে মানে যেখানে মানে অনেক একটা বিভীষিকাময় জীবন দিয়ে গেছে, সেখানে 2021 একটা ভ্যাকসিন মানুষ একটা আশার আলো দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ, চমৎকার বলেছেন। এবার আপনি একটু যদি আমাদেরকে শেয়ার করতেন, এই করোনাকালীন সময়ে এখানে যারা রোগীরা ছিল, আপনি চিকিৎসা কিভাবে প্রদান করেছিলেন? আসলে আমি বলবো যে মানে মানে এটা ধন্যবাদ দিয়ে বা কৃতজ্ঞতা স্বীকার করেও শেষ করা যাবে না। ইউএই গভর্নমেন্ট যেভাবে তার নিজস্ব জনগণ এবং এক্সপার্টের জনগণকে জাস্ট মনে হয় যে এই মানে এত সুন্দরভাবে আগলে রেখেছিল শুরু থেকেই। যখন ওখানে ফার্স্ট ভাইরাস ধরা পড়েছে, তখন থেকেই আমরা দেখেছি যে আমাদের এখানে সমস্ত হসপিটালকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রেডি করার জন্য। সো উই হ্যাভ বিন প্রিপেয়ার্ড বিফোর দ্য ভাইরাস এন্টার্ড ইনটু দ্য ইউএই। তার ফলে যখন এই ভাইরাস ধরা শুরু করেছে, তখন ইট হ্যাজ বিন অর্গানাইজড যে হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য প্রাইভেট সেক্টর, হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট সেক্টর, এবং একটা রোগী আসলে পরে সেটা কিভাবে করে কোথায় যাবে সেটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল। এবং ইট ওয়াজ ভেরি ইজি ফর দ্য ডক্টরস টু ম্যানেজ দ্য পেশেন্টস। এবং আমি মনে করি যে এটা সত্যি অভাবনীয়। অবশ্যই অবশ্যই ইউএই গভর্নমেন্টের যে প্রচেষ্টা, ওনাদের যে কাজের পলিসি ছিল, এইটার প্রতিফলনই তো আমরা এখন দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কোন কোন ভ্যাকসিন গুলো চলছে। আমি একটা জিনিস আপনাকে বলি যে এখন কিন্তু এই অনেক ধরনের ভ্যাকসিন যখন বাজারে যখন ডেভেলপমেন্টাল স্টেজে ছিল, যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা দেখেছিলাম, চায়না থেকে 2টা ভ্যাকসিন তখন আন্ডার ডেভেলপমেন্ট ছিল, যে সাইনোফার্মের একটা ভ্যাকসিন এন্ড সাইনোভ্যাক একটা ভ্যাকসিন, এন্ড এরপরে হচ্ছে মডার্না ভ্যাকসিন এবং ফাইজার ভ্যাকসিন। কিন্তু অনেক আগে থেকেই কিন্তু চায়নার সাথে কোলাবোরেশনে ইউই সাইনোফার্মের এই ভ্যাকসিনটাকে ট্রায়ালে নিয়ে আসে। ভলান্টারি এই ট্রায়ালটা যখন চলে, অনেক ভলান্টিয়ার্স এখানে ইনভলভড হয়, মোর দেন 30,000, এবং নট ডিপেন্ডিং অন দ্য আদার্স। আমাদের ইউই গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট একটা অদ্ভুত সুন্দর রিসার্চ তারা করে, যে পাবলিকেশন তারা যখন মনে করেছে যে ইটস এফেক্টিভ, এন্ড তারা বলেছে যে ভ্যাকসিনটা 86%, যেটা এখন আমরা আমাদের এখানে দিচ্ছে সাইনোফার্মের, এটা হচ্ছে একটা মানে মানে ডেড অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন অ্যাকচুয়ালি, যে এটা ভ্যাকসিনটা
মানে ওই কিল করে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এই ভ্যাকসিনটা আমাদের এখানে ট্রায়াল হয়েছে এবং 86% সাকসেসফুল, এবং এটা বলা হয়েছে যে 86% টু প্রিভেন্ট ডিজিজ, কিন্তু 100% এটা হচ্ছে যে বাকি 14% যেটা হয়েছে যাদের সিভিয়ার ডিজিজ, মানে ডিজিজ হলেও সেটা মাইল্ড হবে, সেটা সিভিয়ার হবে না। তো আবুধাবি গভর্নমেন্ট অলরেডি তাদের টার্গেট হচ্ছে যে বাই এপ্রিল 50% অফ দ্য পপুলেশনসকে তারা ভ্যাকসিনেশন দিয়ে ফেলবে। অলরেডি আমরা যারা হেলথ সেক্টরে আছি তাদের অনেকে আমাদের হসপিটালে প্রায় আমরা 70-80% আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে অলমোস্ট, সেটা 2 মাস হয়ে গেল। এখন এটা সারা জায়গায় স্প্রেড করে, এটা প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট সেক্টর একসাথে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিচ্ছে ভ্যাকসিনেশনটা। আজকেও দেখা গেল যে আমাদের হসপিটাল থেকে একটা স্যাটেলাইট সেন্টার গিয়েছে বাইরে, যে শুধু হসপিটাল না বাইরেও বিভিন্ন ক্যাম্প করে করে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো এটা একটা ইউএই গভর্নমেন্টের, এবং এটা ফ্রি, এটা একটা মানে এত সুন্দর সদিচ্ছা যেটা মানে মানে আমাদের ধন্যবাদের যোগ্য। রিসেন্টলি ফাইজারের ভ্যাকসিনটা দুবাই তারা অ্যাকসেপ্ট করেছে এবং দুবাই ফাইজার ভ্যাকসিনটা ওরা শুরু করবে। হ্যাঁ, কিন্তু আবুধাবি টোটালি এখনো সাইনোফার্ম ভ্যাকসিনটা ওহান এই চায়না ভ্যাকসিনটা ব্যবহার করছে। ধন্যবাদ আপনাকে ডক্টর। আমরা কিছুক্ষণ পর আবার আসছি। আমরা আমাদের যে অতিথি আরেকজন আছে শেখ ফরিদ আহমেদের সাথে আমরা একটু কিছু প্রশ্ন করব। সেটি হচ্ছে মূলত ওনারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে ভ্যাকসিন গুলো চলছে ওনারা কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করেছেন। তো দুজন আমাদের মধ্যে আজকে অতিথি আছেন, দুজনেই ভ্যাকসিন প্রয়োগ করেছেন। আমি প্রথমে শেখ মোহাম্মদ ফরিদ সাহেবের কাছে যাব আজকে কিছু প্রশ্ন নিয়ে। শেখ মোহাম্মদ ফরিদ সাহেব, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন? এটি কোন ভ্যাকসিন ছিল? প্রথম ভ্যাকসিন কখন নিয়েছেন এবং দ্বিতীয়টি নিয়েছেন অথবা নেবেন? এইটা যদি একটু এক্সপ্লেইন করতেন। ধন্যবাদ আপনাকে। আমি ভ্যাকসিন নিয়েছি, যেমন একটু আগে আমাদের ডাক্তার সাহেব বললেন। আমরা সাইনোফার্মের যে ভ্যাকসিন আবুধাবি এবং আলাইনে যেটা সরকারিভাবে দেওয়া হচ্ছে সেটাই নিয়েছি প্রথম ডোজ, এবং তার 21 দিন পর দ্বিতীয় ডোজ নিয়েছি। দ্বিতীয় ডোজ নিয়েছি আমি 2 তারিখে। তো সেই ক্ষেত্রে আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এখন। আরেকটা বিষয়, আমি আমাদের যারা দর্শক আছে বাংলাদেশ কমিউনিটিতে ইউএইতে যারা আছে তাদের সুবিধার্থে আর কি এটা জানানো, সেটা হচ্ছে কি এখানে যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে এটার প্রাথমিক নিয়মটা যদি একটু এক্সপ্লেইন করতেন। এটা আসলে তেমন কোনো জটিল নিয়ম নেই। যারা যারা ভ্যাকসিন দিতে চায় এটা সম্পূর্ণভাবে ঐচ্ছিক একটা বিষয়। যারা যারা ভ্যাকসিন দিতে চাবে 2 ভাবে তারা ভ্যাকসিনটা দিতে পারে। একটা হচ্ছে সরকার এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, সংযুক্ত আরব আমিরাতের মহামান্য সরকার এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। আপনি ওখানে সরাসরি গিয়েও ভ্যাকসিন দিতে পারেন, আবার অনলাইনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি শিডিউল নিয়ে সেই শিডিউল অনুযায়ী আপনাকে যেখানেই যেতে বলা হয় সেই হেলথ সেন্টার কিংবা মেডিকেল সেন্টারে গিয়ে আপনি আপনার ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যে ভ্যাকসিন নিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার আগে এবং ভ্যাকসিন নেওয়ার পরে আপনার যে অনুভূতি কাজ করেছিল একজন হিউম্যান বিং হিসেবে, তো সেটা যদি একটু এক্সপ্লেইন করতেন, এটা আমাদের যারা দর্শক আছে তাদের জন্য আর কি। ভ্যাকসিন নেওয়ার আগে যেটা ছিল সেটা হচ্ছে কি, আমরা আতঙ্কিত ছিলাম এই মহামারীর কারণে। আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন এই ভ্যাকসিনটা তাড়াতাড়ি আসে, মানব জাতিকে এই মহাবিপদ থেকে যেন মানব জাতি রক্ষা পায়। ভ্যাকসিন নেওয়ার আগে এটা ছিল, প্রার্থনা ছিল। ভ্যাকসিন নেওয়ার পরে এখন মনে হচ্ছে আমি যেমন নিয়েছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে যারা আছেন তারা যেমন নিয়েছে, যত দ্রুত সম্ভব পৃথিবীর সব মানুষই যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় চলে আসুক, এই পৃথিবী এই ভয়ানক মহামারী থেকে রক্ষা পাক। ধন্যবাদ আপনাকে শেখ মোহাম্মদ ফরিদ সাহেবকে। আচ্ছা, আমরা এখন নেক্সট আমাদের যে নেক্সট
আমাদের অতিথি আছে, আমরা ওনাদের কাছে আছি, ওনার কাছে আহ, আমাদের পরবর্তী শাহরিয়ার পাবেল সাহেব। শাহরিয়ার পাবেল সাহেব হচ্ছেন, উনি একজন এখানে ভ্যাকসিন প্রয়োগ করেছেন। তো আমি এখন বরাবরই তার কাছে, ওনার কাছে প্রশ্ন রাখছি, যারা শাহরিয়ার, আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, এবং যদি নিয়ে থাকেন এটা কোন ভ্যাকসিন নিয়েছেন? এবং আমরা তো ইউএই এর রেসিডেন্স, আমাদের জন্য সরকার এখানকার সরকার যে ভ্যাকসিনটা অফার করবে আমরা সেটাই নেব। আমরা একটু আর্লি স্টেজে নিয়েছি, আমি বা ফরিদ সাহেব এবং ডক্টর সাহেব। আমাদের সকলের জন্য যেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভ ছিল সিনোফার্মা, সেটাই নিয়েছি। বর্তমানে আমাদের 2টা ভ্যাকসিন দেশে আছে। আসলে ভ্যাকসিন তো বিভিন্ন ব্র্যান্ডের হয়, বাট মেকানিজমটা তো সেম। মেকানিজম যেটা ডক্টর সাহেব বললেন, যে আপনার অ্যাক্টিভ ভাইরাসকে ডেড ভাইরাসে কনভার্ট করা হয়, তারপরে সেই ডেড ভাইরাসটা থেকে ভ্যাকসিন ক্রিয়েট করা হয়, যেটা শরীরে দেওয়ার পরে আমাদের 2টা সেল, বি এবং সি সেল, ইমিউন সিস্টেম তৈরি করে, এবং এই ইমিউন সিস্টেমটা পরে হার্ড ইমিউনিটিতে আসে, যেটা আপনার একাধিক মানুষের, মানে কমিউনিটির বেশিরভাগ মানুষ যখন ভ্যাকসিন পাবে তখন এই হার্ড ইমিউনিটিটা হবে। তাহলে আমি ভ্যাকসিন দিলেই আসলে সমাধান না, আমাকে আমার পারিপার্শ্বিক সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে, যেটা ফরিদ সাহেব বললেন, যে একজন মানুষ ভ্যাকসিন নেওয়া কিন্তু আসলে আপনার যে কোনো মহামারীর সমস্যার সমাধান না। আপনি হয়তো জেনে থাকবেন যে যতক্ষণ পর্যন্ত হার্ড ইমিউন সিস্টেম না তৈরি হবে, মানে আপনি আপনার চারপাশে যদি 10 জন মানুষ থাকে, তার মধ্যে 3 জনের ভ্যাকসিন থাকে, তাহলে বাকি 7 জনকে দিয়ে কমিউনিটি ট্রান্সমিশনটা হয়। কিন্তু আপনার যখন 10 জনের মধ্যে 10 জনই ভ্যাকসিন থাকে, তাহলে কমিউনিটি ট্রান্সমিশনটা আপনার রোধ করা সম্ভব হয়। সুতরাং এইটা, আমরা একটা দেশে বাস করি যেখানে 10 লক্ষ, মানে অ্যারাউন্ড 10% বাংলাদেশি আছে। আপনার উচিত এই দেশের প্রতি সম্মান রেখে এবং এই প্রক্রিয়ার প্রতি, পৃথিবীর যে প্রক্রিয়া, ভ্যাকসিন প্রক্রিয়া প্রতি সম্মান রেখে সকলেরই ভ্যাকসিন নেওয়া উচিত, সেটা যেই ব্র্যান্ডেরই হোক। কারণ প্রত্যেকটার ইফেক্টিভ রেট 86% অনওয়ার্ড। একটা তো আপনার যেটা ফাইজারের কথা আপনি বললেন, ওটা তো প্রথমে 43,000 মানুষের উপর টেস্ট করে আপনার 90% পেয়েছে। যেটা আমরা সিনোফার্মা, যেটা এটা তো প্রায় 6টা বা 7টা দেশে অ্যারাউন্ড 80,000 মানুষের উপর টেস্ট করে আপনার 86% যেটা পেয়েছে। আর ডক্টর সাহেব যেটা বারবার বলছিলেন যে বাকি 14%ও তারা ওয়েল প্রুফ, মানে আপনার যদি ইম্প্যাক্ট হয় সেটা মাইল্ড হয়, এবং সেটার ইম্প্যাক্টটা আপনার সিভিয়ারিটিটা ডেথ সিভিয়ারিটি হয় না। তো এইটাই তো বিউটি অফ ভ্যাকসিন। তো ভ্যাকসিন নিয়ে তো সারা পৃথিবীর মানুষ আসলে সবসময় কুচ্ছা রটা, এটা নতুন কিছু না। এটা 1998-এ আপনার যখন মাম, যেটা হচ্ছে আপনার রুবেলা মামস, ওইটা নিয়ে শুরু হয়েছিল। আমেরিকা একটা সার্ভে করা হয়েছিল, 50% মানুষ বিশ্বাস করছে যে এই ভ্যাকসিন নিলে অটিজম হয়। তাহলে বোঝেন, আমেরিকার মতো দেশে তারা বিশ্বাস করা শুরু করে দিছিল। সো এই যে এইগুলো হয় আসলে আপনার যে ব্যবসাটা পায় না, যে ব্যবসাটা পায়, তাদের মধ্যে থেকে দ্বন্দ্ব থেকে এই সব কুচ্ছা রটনা হয়। কিন্তু আলটিমেটলি সায়েন্স ইজ সায়েন্স, সায়েন্স হ্যাজ টু বি ট্রাস্টেড, যেটা ডক্টর সাহেব ভালো বলতে পারবেন। আমি আরো বলতে চাই, বাট আমার মনে হয় অন্য অতিথিরাও বলবেন। তবে আমি বলি যে প্লিজ, আপনি একজন প্রিভিলেজড, যারা এই দেশে আছেন প্রবাসী, আপনি কিন্তু পৃথিবীর প্রিভিলেজড জনগোষ্ঠী, আপনার জন্য ভ্যাকসিন ফ্রি, ওয়াক ইন যান, যে দিয়ে দেন। আপনি আজকে না দিলে আপনি ইম্প্যাক্টেড হবেন, কারণ আগামী 10ই জানুয়ারি থেকে সরকার নিয়ম করছে, যারা ফ্রন্ট লাইনার, ফ্রন্ট ফেসে রেস্টুরেন্ট, হোটেল ব্যবসা, আপনার দোকান ব্যবসার সাথে জড়িত, তাদের যে 14 দিনের যে টেস্টটা লাগতো, টেস্টটা, করোনা টেস্টটার নাম কি, পিসিআর টেস্ট, সেটা কিন্তু ওয়েব হবে যদি আপনার ভ্যাকসিন 2টা ডোজ দেওয়ার পরে 28 দিন আপনি সুস্থ থাকেন। যে 28 দিন পরে এটা কিন্তু ওয়েব হবে। তাহলে আপনার যদি ভ্যাকসিন না থাকে, আপনি কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে আপনাকে এইসব ঝামেলার মধ্যে যাইতে হবে। সো আপনি আপনার কথা চিন্তা করে হলেও ভ্যাকসিনটা দিয়ে নেন। আপনি একটা প্রিভিলেজ দেশে বাস করেন, আপনি নিজেকে ভাবেন আপনি আলাদা, এবং ইউ শুড ড্রাইভ ফর দিস। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তো যেটা বাণিজ্যিক বিষয় সেটা তো অন্য জিনিস। আমরা চাচ্ছি ভ্যাকসিন যে নামে হোক না কেন, কিন্তু প্রপার এটা কার্যকারিতা, এটা যদি প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি হয়, আমরা সেটাই চাচ্ছিলাম, এবং এটা মানব কল্যাণে চাচ্ছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে অনুষ্ঠানটা আমরা করছি, এখানে যারা বৃহত্তর একটা জনগোষ্ঠী বাংলাদেশে এখানে বসবাস করছে, তারা কিন্তু এই বিষয়ে অনেক কিছুই জানেন না। তো আমরা চাচ্ছি কি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধরনের কিছু ইনফরমেশন এই সাধারণ জনগণকে দেওয়ার জন্য।
তো স্বাধীন দেশ টিভির এই ক্ষুদ্র প্রয়াসটি ছিল। তো জনাব শাহরিয়ার, আপনার কাছে আমার নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, ভ্যাকসিন যে আপনি নিয়েছেন, তো ভ্যাকসিন নেওয়ার পূর্বের যে অনুভূতি আর পরবর্তী অনুভূতি যেটা, সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের অতিথি আমাদের সাধারণ যারা আছে জনগণ আছে তাদের জন্য। দেখেন হৃদয় ভাই, আমরা বাসায় থাকছি প্রায় 7-8 মাস। আমার বাসায় এক ধরনের সাফোকেশন হয়। আপনি কতদিন থাকবেন? এই যে আমাদের যে মেন্টাল ওয়েভ, আপনি জানেন তো প্রত্যেকটা প্যান্ডেমিকের সময় আমাদের যেই কার্ভটা যায় সেটা হচ্ছে যে অ্যাংজাইটি থেকে আপনার আসে হচ্ছে আপনার এক ধরনের যেটা বেল কার্ভ, যেটা নিচে নেমে আসে, মানুষ এক ধরনের আপনার মানে ঠান্ডা হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, এবং এটার পর থেকে মানুষের এক ধরনের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। সো ভ্যাকসিনটা আসা হচ্ছে আপনার নর্মাল লাইফ, যেটা নিউ নর্মাল, এটাতে ফিরে আসার সহযোগিতা করা। সাইকোলজিক্যালি যখন আমি আমার আমার আমি আমি আমরা জানি না যে কখন কি হবে, আমরা একটা অপেক্ষা করছিলাম। সো ভ্যাকসিনের আসার নিউজের প্রথম তথ্যটা পাওয়া মাত্রই কিন্তু আমি ওয়াক ইন কাস্টমার হিসাবে, পেশেন্ট হিসাবে গেছি। আমি গিয়েছিলাম দুবাই পার্ক অ্যান্ড রিসোর্ট ফিল্ড হসপিটালে। আমি ওয়াক ইন, আমি সকাল 7টার সময় আমার গাড়ি স্টার্ট করে আমি লাইক 2 আওয়ার্স, বিকজ ইট ওয়াজ লং আপনার ট্রাফিক। আমি ওখানে যে একটা জিনিস ভালো লাগছে, মানুষ ট্রাফিকে বিরক্ত হয়েছে, আমি বুঝছি যে মানুষ অ্যাওয়ার, আমি ভুল করছি না। এতগুলো মানুষ যেহেতু এই পথে আছে, মানে আই এম ইন দ্য রাইট পাথ। তো এইটা আমি যখন ওই সময়টা পার করে ওখানে পৌঁছেছি, এবং দ্য ওয়ে দে ট্রিট আস লাইক রিয়েল কাস্টমার এক্সপেরিয়েন্স। আপনি যখন ঢুকা থেকে আপনার বাম পাশে পানি সার্ভ করা, আপনার ডাইরেক্ট করছেন যে আপনি এই লাইনে যান, এই লাইনে যান। আমি একা ছিলাম, আমার জন্য ডিফারেন্ট লাইন দিয়েছে, যেটা ফার্স্টার লাইন। যারা ফ্যামিলি তাদের তো ডিফারেন্ট গুলো কিভাবে পার্কিং হবে। ইটস এ গ্রেট লার্নিং। আমাদের তো এক জীবনে হয়তো এই ধরনের প্যান্ডেমিক দেখার সুযোগ আসলে খুব বেশি হবে না, বাট এই যে ইউএই গভর্নমেন্ট আমাকে যে শিখালো, আমি ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করব কিভাবে একজন মানুষকে ওয়েলকাম করতে হয়। ভ্যাকসিনটা হচ্ছে তারা দান করছে না, তারা এটাকে গিফট করছে। ইটস এ গিফট ফর দ্য নেশন, গিফট ফর দ্য হিউম্যান বিং। এবং প্রথম শট নেওয়ার পরে আমাকে আমি একটু মোটা মানুষ, তো আমার প্রেশার একটু ঝামেলা আছে। তো ওরা কিন্তু আমার প্রেশার চেক করলো, প্রেশারটা নর্মাল, এবং তারা আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো শারীরিক অসুবিধা হচ্ছে কিনা। আমার সাথে 2 জন ছিল, মানে আমি এবং একজন ছিলাম। একজন ভদ্র মহিলা ছিলেন, উনি সম্ভবত ফিলিপিনো ন্যাশনাল, প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছিল। উনাকে সাজেস্ট করলেন আপনি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন। সো হোয়াট এ সার্ভিস! আপনি যদি দেখেন দ্য ওয়ে দে ডিল, জাস্ট মানে আপনার ভালো লাগবে। এ থেকে অনেক শেখার আছে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মিশতে হয়। আপনি ভ্যাকসিন নিচ্ছেন, এটা আপনাকে দান করতেছে না, ইটস এ গিফট। আমার ভ্যাকসিনটা দেওয়ার পরে আমাকে 15 মিনিট বসিয়ে রাখলো, পরে আবার আমাকে অ্যারাউন্ড 18-20 মিনিটের পরে আবার প্রেশারটা চেক করলো, এবং প্রেশারটা একটু বেশি ছিল, সামান্য। এবং তারা বললো এটা খুব স্বাভাবিক, মানে দা ওয়ে দে এক্সপ্লেন, আমি যাতে ভয় না পাই, এটাই স্বাভাবিক, আমার একটু বেশি হইতেই পারে। তারপরে তারা একটা হটলাইন নাম্বার দিল, যদি ইফ আই ফিল এনিথিং ব্যাড আই ক্যান কল অ্যান্ড কনসাল্ট উইথ দ্য ডক্টর। সো হোল সাইকেল, ইটস এ ওয়াও থিং অ্যাকচুয়ালি। এবং আমার মনে হয় যে দ্বিতীয় যে শটটা, ওটার ক্ষেত্রে আমি তো সময় মতো এসএমএস পেয়ে গেলাম ঠিক 21 দিনের মাথায়, এবং আমি একইভাবে গেলাম। আমার দ্বিতীয় শটের জন্য সেপারেট লাইন ছিল, সেইটা আমি গেলাম, এবং সেম এক্সপেরিয়েন্স। এবং দ্বিতীয় শট দেওয়ার পরে আসলে আমি নিজেকে প্রিভিলেজ মনে করলাম, এবং আল্লাহর রহমতে আমি মনে হলো যে খোদার দুনিয়ায় আমাকে এক ধরনের সুযোগ দেওয়া হলো আর একটু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার ইনফরমেশন আপনার মধ্য দিয়ে আসলো। আমার যে আরেকটা প্রশ্ন আপনার জন্য ছিল, সেটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ওয়েটিং করছে আপনার ইয়ের জন্য, ভ্যাকসিনের জন্য, বাট এটা প্রয়োগ নিচ্ছে না অনেকে দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি কি আমাদের কমিউনিটিতে এই আপনার ভ্যাকসিন নেওয়ার প্রবণতা কিভাবে বাড়ানো যায়, যদি আপনি একটু করে এক্সপ্লেইন করতেন। আমি তো ভাই সাদাসিধে মানুষ, আমি সাদাসিধে ভাবে চিন্তা করি। আমাদের দেশের প্রধান যিনি, যেখানে আমরা বসবাস করি, শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, তিনি নভেম্বরের 3 তারিখে নিজে ভ্যাকসিন নিয়ে সেটা পাবলিকলি অ্যানাউন্স করেছেন। সো টু বিল্ড দ্য কনফিডেন্ট। সো আমি মনে করি আমরা যারা কমিউনিটিতে অপেক্ষাকৃত প্রিভিলেজ, যাদের পক্ষে যাওয়াটা সহজ, আমরা কিন্তু নেওয়া শুরু করেছি। ফরিদ সাহেব নিয়েছেন, ডক্টর সাহেব তো ডেফিনেটলি হি ইজ ইন এ হেলথ সেক্টর, হি হ্যাজ টু টেক ইট। এখন যদি বাকিরা না নেয়, তার আমি জাস্ট আপনাদেরকে একটু ভয় দেখাই, যারা নিচ্ছেন না তাদের ইম্প্যাক্টটা কি হবে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার এদেশের কেপিআই যেটা
মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর ফর ভ্যাকসিন হচ্ছে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি করতে 70% মানুষকে ভ্যাকসিন দিতে হবে এদেশে। তারা যেটা কি করছে, তারা প্রথম ডিসেম্বরে তারা কিন্তু হচ্ছে 100,000 ভ্যাকসিন দিতে পেরেছে। জানুয়ারির 7 তারিখে হোয়াট এ কোয়াইট মানে সারপ্রাইজিংলি দে অ্যাচিভ 826,000 মানে 826K 8,26,000 মানুষকে তারা প্রথম 40 দিনের মধ্যে ভ্যাকসিনের আওতায় এনেছে। 8,26,000 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 8%। মানে তাদেরকে কিন্তু 70% অ্যাচিভ করতে হবে। তারা অ্যাচিভ করার জন্য কি করছে, তার কাছে কিন্তু 3 মিলিয়ন ভ্যাকসিন যদি থাকে, সে এখন আবার ফ্যাক্টরি করতেছে লোকালি, যেটা প্রোডাকশন করার জন্য, যাতে 70% তারা এই বছরের Q3 শেষে মানে Q3 অক্টোবরের আগে যাতে 70% অ্যাচিভ করতে পারে। এখন আপনি না নিলে কি হবে? আপনি যদি ফ্রন্ট লাইনে কাজ করেন, আপনি যদি দোকান আপনার খোলা থাকে, সেখানে আপনার প্রতি 14 দিন পর পর PCR টেস্ট করাতে হবে। আপনি আলাইন থেকে দুবাই আসতে পারবেন না, দুবাই থেকে আবুধাবি যাইতে পারবেন না, এইগুলো তো আছেই। তারপরেও ইউ উইল বি আইডেন্টিফাইড যে আপনি হচ্ছে রিস্ক পারসন, ইউ ক্যান স্প্রেড দ্য ভাইরাস। তারা শুধু কিন্তু আপনার জন্য বলছে না, তারা যদি আপনি জানেন কিনা নতুন যার গভর্নমেন্ট যে রুল করেছে তাতে সরকারি কর্মকর্তা যারা লোকাল তারা যদি ভ্যাকসিন না নেয় তাদের 14 দিন পর পর সরকারি অফিসে ঢোকার আগে পিসিআর টেস্ট করতে হবে। সো এইটা কিন্তু আপনার জন্য যেমন সত্য, এদেশের মানুষের জন্য যারা এদেশের লোকাল নাগরিক তাদের জন্য সত্য। সুতরাং আপনি যদি এই সুযোগ থেকে থাকার পরেও না নেন তাহলে আপনি একজন বোকা। এবং আপনি জানেন আমাদের ইউএইতে সবকিছু কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠান করে, যেমন ফতোয়া ভ্যাকসিন যে এটা হালাল এবং হারাম এটা কিন্তু মানুষ আলোচনা করেন, এখানে ফতোয়া কাউন্সিল আছে। ফতোয়া কাউন্সিল ক্লিয়ারলি বলেছে করোনা ভাইরাস ভ্যাকসিন ইজ ক্লাসিফাইড আন্ডার প্রিভেন্টিভ মেডিসিন ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড রেকমেন্ডেড বাই ইসলামিক শরিয়া অর ফেইথ। সো যেইটা আপনার মেডিসিন ফর ইন্ডিভিজুয়াল টু আন্ডার দ্য প্রিভেনশন মেডিসিন, এইটা আপনাকে নিতেই হবে। এবং এইখানে কিন্তু সরকার আপনাকে শুধু দিচ্ছে না, তাকে শরিয়া সম্পূর্ণভাবে ক্লাসিফাই করে দিয়েছে যে এখানকার শরিয়া বোর্ড। তাহলে আপনি যদি ভুল করেন এই ভুলের প্রলম্বিত মাসুল আপনাকেই দিতে হবে। আপনি এদেশে থাকেন, এদেশের রুল, এদেশের প্রিভিলেজ, আপনি এই অপশনাল সুযোগটা ভ্যাকসিন নেয়ার আপনি নিবেন। আপনাদের একটি স্ট্যাটিস্টিক্স বলি ভ্যাকসিন না নিলে কি হতে পারে। আপনার যখন ওই মামস রুবেলা ভাইরাসের থেকে অটিজমের যেই কথাটা এসেছিল, তখন আয়ারল্যান্ডে আপনার 30% মানুষ কিছু সময়ের জন্য এই ভ্যাকসিনটা নিয়েছিল না, যার ফলে 1500 রোগী আক্রান্ত হয়েছিল এবং 3 জন মারা গিয়েছিল। এই যে মানুষের ভুল ধারণা, পিছিয়ে পড়া, এগুলো থেকে যেগুলো হয় সেইটা থেকে আসলে ইম্প্যাক্ট অনেক ভয়াবহ। এবং আমার মনে হয় একটু ভয় পেয়ে হলেও আপনি ভ্যাকসিনটা নেন। আমার বাসায় যে মানুষটা আমাকে সহযোগিতা করে ক্লিনিং এর কাজে, বা আমার বাসায় যে মানুষটা কুকের কাজে সহযোগিতা করে, আমি কিন্তু তাকে বলেছি যে চলো তোমাকে আমি গাড়িতে করে নিয়ে যাই, আমি ভ্যাকসিন দিয়ে আসি। আমি কিন্তু বলেছি, সে বলেছে না ভাই আমি পারবো। তো আপনার দায়িত্ব কিন্তু আপনার পরিবেশ, আপনার আশেপাশে মানুষগুলোকে উৎসাহিত করা। ধন্যবাদ হৃদয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তো এটা আমরা অবশ্যই বলতে পারি সংযুক্ত আরব আমিরাত এই কোভিড-19 এর জন্য যেভাবে মোকাবেলা করে যাচ্ছে সেটা কিন্তু শুরু থেকেই করে যাচ্ছে, এবং প্রপার টাইম এবং প্রপার ভাবে এটা হ্যান্ডেলিং করছে। যার পরিস্থিতি আপনি দেখেন এখানকার মৃত্যুর সংখ্যা, এবং এই দেশটা নিজেকে এই সমস্যা সামলিয়ে অন্যকেও যেটা সাপোর্ট দিচ্ছেন সেটা কিন্তু আমরা এটা এদের সম্পর্কে হৃদয় ভাই একটা সুন্দর কথা বলা যায়, মানে নিজের ভালো যে বুঝতে হয় এদেশের মানুষরা সেটা বোঝে, এদেশের লিডাররা সেটা বোঝে। কারণ হচ্ছে নিজের ভালো বোঝে বলেই তারা চাচ্ছে একটা সেফ নেশন হোক, যেখানে টুরিস্ট আসবে, যেখানে ভ্যাকসিন ট্যুরিজম হবে। এর চেয়ে ভালো বোঝা, নিজের ভালো বোঝার মতো যদি একটা এক্সাম্পল তাহলে এই দেশের সরকার, রুলার, এনারা। মুস্তাফিজুর রহমান ভাই বলছিলেন যে মানে উনি ডক্টর মানুষ, উনি জানেন যে করোনা আসার আগে যখন এটার রেড অ্যালার্ট হয়েছে অন্যান্য দেশগুলোতে, তখনই ওনারা ডাক্তাররা প্রস্তুতি নিয়েছেন। এটা কয়জন করে? এটা রিয়েল প্রস্তুতি, এটা কোনো মানে গল্পের প্রস্তুতি না। ধন্যবাদ। অফকোর্স উই রেসপেক্ট देम। ওনারা তো চাচ্ছে পৃথিবীর মধ্যে একটি আপনার সেফেস্ট কান্ট্রি হিসেবে চাচ্ছে ওনারা। তো আপনাকে ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি আমাদের ফ্রন্ট লাইনার আজকে যিনি আছেন আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে। আচ্ছা ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি একটু করে বলেন এই যে বাঙালিদের মধ্যে
এই ভ্যাকসিন নেওয়ার প্রবণতা আমরা কিভাবে বাড়াতে পারি সংযুক্ত আরব আমিরাতে? আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু পাভিল ভাই অলরেডি অনেক সুন্দরভাবে উত্তর দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যে অনেক সুন্দরভাবে যে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন তাদের মধ্যে এখনো কিছু ভয় আছে যে এটা প্রথম হচ্ছে ভ্যাকসিন নিয়ে ভয় যে এটার সাইড ইফেক্ট এবং এটা এটা কতটুকু ইফেক্টিভ। আর আরেকটা হচ্ছে যে কেউ কেউ যারা একটু তারা ওয়েস্ট করতে আরো ভালো ভ্যাকসিন আসে কিনা। হ্যাঁ, তো এখন মোস্ট অফ দেম আছে কিছু কিছু যে একটা ভীতি আছে যে ভ্যাকসিনটা নিলে কোনো সমস্যা হয় কিনা, যেটা শুরুতে যখন করোনা ভাইরাস যখন আসলো তখন মানুষ যে প্যানিকটা ছিল সেটা কিন্তু এখন আপনি দেখবেন, মানে আমি রিসেন্টলি দুবাই গিয়েছিলাম গ্লোবাল ভিলেজে, এবং আমি গাড়ি পার্কিং এর জায়গা পাইনি, সেটা বুধবার ছিল। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে মানুষ মানে সেই ভয়টা মানুষের নাই করোনা নিয়ে। তো ভ্যাকসিন যখন নতুন আসছে, আমরা যারা মানে বিলিভ করি ভ্যাকসিন সম্বন্ধে কিছুটা পড়াশোনা করে আমরা জানি, এবং আমাদের ডাক্তার ভাইরা যারা ম্যাক্সিমামই এবং আমাদের এখানকার যারা নার্সরা আছেন, কর্মচারী আছেন, আস্তে আস্তে সবাই নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, সুতরাং বাঙালি ভাইরাও আশা করি এটা বুঝতে পারবেন। এবং এই যে আজকে ফরিদ ভাই নিয়েছে, ফরিদ ভাই যারা একটু যারা মানে আমাদের বাংলাদেশের যারা এখানে একটু ভালো অবস্থানে আছেন, তারা যদি ভ্যাকসিন নেন এবং তারা যদি তাদের আশেপাশে সবাইকে বোঝানোর চেষ্টা করেন। আমি যেমন চেষ্টা করি, আমার এখানে কেউ যখন একটা রুগী আসে আমি প্রথম জিজ্ঞেস করি আপনি কি ভ্যাকসিন নিছেন, কেন নেন নাই, ভ্যাকসিনটা নিয়ে নেন। হ্যাঁ, কারণ কি ভ্যাকসিন আমাকে যখন আমি নিয়েছি মাঝে মাঝে আমি ওনাদের সামনে মাস্ক পরি না, যদিও আমার মাস্ক পরা উচিত, কিন্তু আমি তারপরে ফিল সেফ। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ তার অ্যাটলিস্ট আমার মধ্যে একটা সেফটি কনসার্ন আসছে, সেটা আমি চাই যে যারা ভ্যাকসিন যারা নিবে সবাই আমরা চাই যে তারা যাতে কারণ এটা যেটা পাভিল ভাই বলছে যে দিস ইজ এ গিফট ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং দ্য ওয়ে দে ডিলিং যে আপনার প্রত্যেকটা সিস্টেম এত সুন্দরভাবে করা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি একটা আল হোসেন একটা অ্যাপ আছে, যে অ্যাপের মধ্যে আপনি রেগুলার মনিটর করতে পারছেন যে আপনি ভ্যাকসিনেটেড, এবং আপনার 15 দিন পর আবার পিসিআর করতে হচ্ছে, আপনার একটা ইমার্জেন্সি একটা লেখা আছে, সো ইউ ক্যান মনিটর yourself also, এবং the government also can monitor you যে আপনি ভ্যাকসিনেটেড এবং আপনার পাশে একজন ভ্যাকসিনেটেড না। এবং যেটা আপনাকে যে একটা সেফটি নেটের মধ্যে আপনাকে নিয়ে আসে। সেজন্য আমি বলতেছি যে আমাদের যে বাংলাদেশের ভাইরা অবশ্যই এটা আমার রিকোয়েস্ট এবং আমাদের ডক্টরস কমিউনিটি বা এর থেকে রিকোয়েস্ট যে আপনারা সবাই ভ্যাকসিনটা নেন। এই ভ্যাকসিন সাইড ইফেক্ট, প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসের একটা সাইড। আমরা যে একটা মেডিসিন লিখি ওটার মধ্যে যদি আপনি দেখেন যে একটা অ্যান্টিবায়োটিক্স লিখি, সেই অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে অ্যাটলিস্ট 50টা সাইড ইফেক্ট লেখা আছে। এখন ওটা চিন্তা করি যদি আমরা অ্যান্টিবায়োটিক্স না দিই তাহলে তো হবে না। সেরকম যখন আপনি একটা ভ্যাকসিন দিবেন, সেই ভ্যাকসিনের মধ্যেও ছোট 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 অনেকগুলা সাইড ইফেক্ট লেখা থাকবে। এখন কত মানুষের মধ্যে, আপনার 30,000 লোকের মধ্যে যদি আপনার 10 জন 20 জন 30 জন হয় তাহলে ইটস সেফ। তো সুতরাং সেফটি কনসার্ন অনুযায়ী সরকার অনেক ভালো, ইউএই গভর্নমেন্ট যখন একটা জিনিসকে অ্যাপ্রুভাল দিছে তারা কিন্তু বায়াসড হয়ে দেয় নাই, তারা অনেক চিন্তা ভাবনা করে নিজস্ব রিসার্চ প্রোটোকল ইউজ করে অনেক চিন্তা ভাবনা করে দিয়েছে। সুতরাং আমার রিকোয়েস্ট হচ্ছে যে ডেফিনেটলি এটা সেফ ভ্যাকসিন, এবং মেবি ফাইজারের মতো 95% না, বাট 86% ইজ মোর দেন এনাফ। এবং যদি আমাদের 70 to 80% অফ দ্য পপুলেশন ভ্যাকসিন নিয়ে নেয় তখন সেটাও আপনার কোনো গায়ে লাগবে না। তো আপনারা সবাই নিয়ে নেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে রিকোয়েস্ট। ধন্যবাদ ডাক্তার সাহেব আপনাকে। আসলে আমরা বলতে বলতে তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে এসেছি। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের অতিথি যারা ছিলেন, এই অতিথিরা যে ইনফরমেশন গুলো আজকে আমাদেরকে দিল, এটা আমাদেরকে যারা সাধারণ জনগণ আছে তাদেরও সহায়ক হিসেবে কাজ করবে। আশা করি আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা আছে তারা এই সবাই ভ্যাকসিনের আওতাভুক্ত হবেন। তো আমার এখানে লাস্ট শেষ প্রশ্ন শেখ ফরিদ আহমেদ সাহেবের কাছে। আচ্ছা শেখ ফরিদ আহমেদ সাহেব, আপনি আপনার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারেন আমরা এই ভ্যাকসিনটা কিভাবে আরো বাংলাদেশিদের প্রয়োগে ব্যাপকতা করতে পারি, সেটা যদি আপনি আপনার মাধ্যমে বলবেন।
এটা হচ্ছে আসলে এই যে আমাদের ডাক্তার সাহেব যেরকম বললেন, পাভেল ভাই যেটা বললেন, এই কথাগুলো সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই কথাগুলো আমরা ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে, বিভিন্ন আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, বিভিন্নভাবে সাধারণের মধ্যে যে বিভ্রান্তিটা আছে, সাধারণের মধ্যে যে একটু একটু ভয় থাকতে পারে, একটু একটু সংশয় থাকতে পারে, এইরকম আপনার হেলথ সেক্টরের ডাক্তার সাহেব যেভাবে বললেন, টেকনোলজি থেকে যেমন পাভেল ভাই বললেন, সবাই যদি আমরা নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষদেরকে বিভ্রান্ত মুক্ত করার জন্য নিজ নিজ ব্যাপারগুলো ব্যাখ্যা করি, আমার মনে হয় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবে, সেটা বাঙালি হোক অবাঙালি হোক। এবং সেই সাথে আমি ডাক্তার সাহেবকে এবং পাভেল ভাইকে, আপনাকেও অনুরোধ করব যে আমাদের দেশে বাঙালিদের মধ্যে এক ধরনের বিভিন্ন ধর্মগুরুদের কথাবার্তার কারণে বাঙালিদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে, হয়েছে। তো আমি আশা করব আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা একটু প্রোগ্রেসিভ কথাবার্তা বলে, এই ভ্যাকসিন সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত মুক্ত হয়ে এই ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে পারি। এটাই হচ্ছে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। অনেক ধন্যবাদ শেখ ফরিদ সাহেব আপনাকে। আসলে আমাদের মূল উদ্দেশ্য, বারবার বলছি, আমরা এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছি তারা অনেকে এখনো পর্যন্ত জানেন না ভ্যাকসিনটা আসলে আমাদের জন্য কতটুকু প্রয়োজন এবং কতটুকু গুরুত্ববহ। তো আজকে আমাদের অতিথি যারা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ছিলেন। এখানে আমাদের আজকে একজন ডাক্তার মোস্তাফিজ সাহেব ছিলেন, এখানে শাহরিয়ার পাভেল ছিলেন, উনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের সব জায়গায় বিচরণ ওনার। এবং ফরিদ সাহেব আমাদের বাণিজ্যিক ভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি সম্পাদন করেন। তো আমরা মূলত চাচ্ছি আমাদের যা বাংলাদেশিরা আছে এখানে তারা যেন ভ্যাকসিন এর আওতায় চলে আসেন। তো সুধী মণ্ডলী, স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে আমি মাহমুদ হাসান হৃদয় আজকের এই নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আমরা পরবর্তী আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।